বন্ধু চেনার উপায় কি জানেন? আপনার সাথে আপনার বন্ধুর যতই ঝামেলা হোক, দূরত্ব হোক, যা কিছু হয়ে যাক না কেন, সেটা শুধু আপনাদের দুজনের মধ্যে থাকবে। আর যদি আপনার বন্ধুর সাথে সামান্যতম মনোমালিন্য হলে সে জায়গা পরিবর্তন করে কিংবা আপনাকে নিয়ে গসিপ করে অন্য কারো কাছে, তাহলে সে আপনার প্রকৃত বন্ধু কখনোই ছিল না। আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। সেটা বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলে আমাকে পরের দিনই আসতে হইতো। তারপর আমি বিজনেস ক্লাস ট্রাই করছি, যে কোনো ট্রানজিট ফ্লাইটে বা নেপালের ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস আছে কিনা। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা। বাট ওই দিন যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা, সেদিনের কথা বললাম। আর এরপরের দিন আপনারা যে বলতেছেন যে শেষ দেখাটাও দেখলাম না, আসলাম না, এই না সেই না, আমি টিকিট কাটছিলাম। কারণ ওই টিকিটটা ছাড়া অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হইতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ। এই যে 1 মার্চ আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় আমি দেশে ঢুকবো না। এবং এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কাউকে আমি এখনই দোষ দিতে চাই না। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশ আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কী হবে, আমার ছেলে তো আমার পথ চেয়ে বসে আছে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। তো এই ছিল রিজন। আর যারা বলতে চাচ্ছেন যে আমি আসি নাই, আমার আসার ইচ্ছা নাই, দেখার ইচ্ছা নাই, খুবই বুলশিট কথা এবং ভুল কথা। আমার বউ মারা গেছে, যার সাথে আমি 16 বছর কাটাইছি, যারা আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না। এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি যখন আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা বোঝানো সাধ্য কারণে, যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। আপনাদের অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় একটা জানতে চাওয়া যে ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। ইকরার সাথে আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো যে ইকরা আত্মহত্যা করলো। তো নেপালে আসার পর থেকে সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে প্রোভাইড করবো। কমেন্ট সেকশনে আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বিষয়টা। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবো, আর আপনারা ভাবতেছেন এই জন্য ইকরা সুইসাইড করছে। আপনাদেরকে বলতে চাই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই। জাহেল আলভি, এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন ভুলে গেছেন? আমার হাজব্যান্ডের ডিরেকশনে দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা, আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় নাই তাই না? এটা তো এটা। তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না, রুম লক করে অ্যাক্টিং করেন। অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। সামনে স্ক্রিপ্ট নিয়ে বসছেন, আবার মাঝে মধ্যে মানে কান্না কান্না ভাব, চোখ টিপে টিপে পানি বের করতে চাচ্ছেন, আবার বলতেছেন পাথর হয়ে গেছি। অ্যাক্টিং হচ্ছে না, অ্যাক্টিং আপনার। এগুলো কথা আপনার শুধু এটা না, আরও অনেক কুকর্মের কথা আপনার বউকে যখন বলছিলাম, আপনার বউকে আপনি আর মিশতে দেন নাই আমাদের সাথে। আর আমরা যেটা গিয়ে বলতে যাই নাই, আপনার বউ কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসছিল, ভুলে গেছেন এগুলা?
ভুলে গেছেন? এরকম অনেক কুকর্মের কথা অনেকেই জানে, আপনার অনেক কুকর্মের কথা অনেকেই জানে, কিন্তু এতদিন মুখ খোলে নাই, বলে নাই, কারণ ওরা চাইছে আপনার সংসারটা বাঁচুক, আপনার ডিভোর্স না হোক, কেউ সুইসাইড না করুক। কিন্তু এখন তো আর পানি হাতের ভিতরে নেই, তাই না ভাইয়া? সব দোষ মানুষের, আর আপনি আর আপনার রক্ষিতা তিথি ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? পেয়াত্তুপ লম্পট কোথাকার। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। নতুন নতুন সকল আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।